আজকে আমার অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আপা স্বাগত আপনাকে। আপনার কাছে আসলে অনেক প্রশ্ন, বিশেষ করে যে প্রেক্ষাপটে আপনাদের এই সরকারটি দায়িত্ব নিল, সম্ভবত সেই প্রেক্ষাপটের কারণে মানুষের প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি। সেই সব বিবেচনায় আপনাকে যদি সামগ্রিকভাবে এই সবচেয়ে বড় সফলতার কথা বলি, আপনি কোনটিকে বলবেন? আমি বলবো জন আস্থাটাকে ধরে রাখা। আমি কোনো সেক্টরাল উদাহরণ দিব না, কিন্তু মানুষ যে এখনো আশাটা আমাদের উপরে রেখেছে এবং তারা আমাদের কাছে তাদের অনেক কিছু প্রত্যাশা, এই প্রত্যাশার জায়গাটাতে আমরা যে তাদেরকে হতাশ করছি না, আমরা তাদের কথা শুনছি, তার জন্য তাদের প্রত্যাশাটা একই জায়গাতে আছে। আমি মনে করি একটা সরকারের জন্য এটা একটা অনেক বড় পাওয়া। আর যদি ব্যর্থতার কথা বলেন, ব্যর্থতা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর নিজস্ব লোক নেই, তাকে 7 মাসে জাজ করা এবং ব্যর্থতার কথা বলাটা, এটা আমার মনে হয় যে একটু বেশি আগ বাড়িয়ে বলা যাচ্ছে। তবে মানুষের প্রত্যাশার কোন কোন জায়গা আমরা এখনো সেভাবে পূরণ করতে পারিনি, সেগুলো তো অবশ্যই চিহ্নিত করা যায়। সেই প্রত্যাশা সম্পূর্ণ যৌক্তিক, কিন্তু সেই প্রত্যাশা পূরণের জন্য যে সময়ের প্রয়োজন, সেই সময়টা তো আমরা এখনো পাইনি এবং এক্সস্ট করিনি। তবে মানুষের, বা আপনি যদি পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়া দেখেন, মানুষ আইন শৃঙ্খলা নিয়ে একটা টেনশনের কথা বলে। আমি মনে করি যে আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগটা, এটা সরকার প্রধান যিনি প্রফেসর ডক্টর ইউনূস, তিনি আসলে গ্লোবালি অ্যাকসেপ্টেড একজন মানুষ এবং সম্ভবত এই একজনের নাম নিয়ে কোনো বিতর্ক হয়নি এইবারের এই সরকারে। এবং তার সঙ্গে পরিবেশ আন্দোলনের কর্মী হিসেবে আপনার আগে থেকে জানাশোনা। অনেকেই মনে করেন যে সৈয়দা রিজওয়ানা হাসান অনেক প্রভাবশালী উপদেষ্টা। আপনি আসলে কতখানি প্রভাবশালী? আপনার মন্ত্রণালয়ের বাইরে গিয়েও কি আপনি অনেক সরকারের কাজ করেন বা নীতি নির্ধারণের ভূমিকা রাখার সুযোগ পান? সরকার তো আসলে একটা টিম ওয়ার্ক। সো এই টিম ওয়ার্কে আমার বিষয় না হলেও শ্রমিক বলেন, নারী বলেন, আমার হয়তো মন্ত্রণালয়ের বিষয় না, কিন্তু এই সবকটা বিষয়ে আমাদের ভূমিকা রাখার সুযোগ আছে। যখন জুলাই আগস্টের এই অভ্যুত্থানটা ঘটে, তখন আমার মনে আছে দৈনিক সমকাল আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল। তখন আমরা জানতামও না যে সরকারের পতন ঘটবে। তখন আমি বলেছিলাম যে আমাদের আসলে যারা রাষ্ট্রের ক্ষমতায় যায়, তারা সবসময় ক্ষমতায় যায়, কিন্তু আসলে যাওয়া উচিত দায়িত্বে। ফলে আপনি যদি প্রভাবের কথা বলেন, যেটা জনমানুষের প্রত্যাশার কথা বললেন, বুড়িগঙ্গা নদীকে আজকে পরিষ্কার করে দিতে হবে, ঢাকার বায়ু দূষণ আজকে ঠিক করে দিতে হবে, তো এইগুলো, এই প্রত্যাশাগুলোর একটা চাপ অনুভব করি। আমি মনে করি যে আমি আসলে দায়িত্বে আছি এটা মনে করি বলেই চাপটা অনুভব করি। যদি মনে করতাম ক্ষমতায় আছি, তাহলে সুগার কোটেড কিছু কথা দিয়ে কিন্তু পার পেয়ে চলে যেতে পারতাম, কিন্তু সেটা আমি করছি না। একটা টিম ওয়ার্কের ব্যাপার আছে। দেখেন, আমরা আসলে সাধারণ একটা সরকারের যেরকম সাইজ হয়, আমাদের কিন্তু সাইজ তার থেকে 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এবং একজন, আমরা অনেকেই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। আপনি যদি চিন্তা করেন পানি সম্পদ মন্ত্রণালয়, এইটাই যে সামনে বর্ষা আসছে, এই সময় এর যে কাজের চাপ, হ্যাঁ, নদী ভাঙন থেকে নিয়ে শুরু করে বন্যা, আগাম বন্যা, সবকিছুরই একটা পরিকল্পনা করে আমাদেরকে আগাতে থাকতে। আবার মানে অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা কিন্তু জীবনে কমেছে। আগে যে স্বাধীনতাটুকুন ছিল ব্যক্তি পর্যায়ে, সেটা তো নেই বললেই চলে। একজন গাড়ি, একজন নিরাপত্তা প্রহরী, প্লাস আপনার প্রোটোকল নিয়ে আপনাকে বেরোতে হবে। ফলে আমি দেখি যে আমার ব্যক্তিগত স্বাধীনতার জায়গাটা কমে এসেছে। আর প্রভাবের কথা যদি বলেন, দায়িত্ব যেটুকুন নিতে হয় আমি সেটুকুন দায়িত্বই নিয়েছি। কখনো কখনো মনে হয় যে আমি তো আসলে এতটুকুন সময় এত কিছু পারবো না, কিন্তু তারপরে আমার মনে হয় যে আমি কাজগুলো শুরু করে দিয়েছি। মানুষকে জুলাই বর্বরতার বিচারের কিছু রায় দিয়ে যাওয়ার চেষ্টা করব, কোট আনকোট। এই মন্তব্যে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের ইঙ্গিতের সমালোচনা করছেন কেউ কেউ। জুলাই বর্বরতার বিচারের কিছু রায় দেওয়ার ব্যাপারে সরকারকে আদৌ কোনো নিশ্চয়তা দিতে পারে, বা আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন? বিচার কার্যগুলো আসছে না, তারা শুধুমাত্র এই জুলাই আগস্টের অপরাধগুলোর বিচার করবে। সেজন্য অন্যান্য আদালতে বিচার প্রক্রিয়া যেরকম স্লো হয়ে যেতে থাকে, কারণ অন্যান্য আরো অনেক বিষয় আসে, এই আদালতে সেটা আসবে না। সংস্কার একটা হচ্ছে নির্বাচন, একটা হচ্ছে বিচার। এখন আপনি যখন কথা বলেন, সবসময় না আপনি টেক্সট বুক দেখে তো কথা বলেন না, যে কোনো কথাতে একটা ভুল ধরা, একটা ছিদ্রান্বেষণ করা, এটা হয়তো কারো কারো অভ্যাস হয়ে গেছে। আমি যেটা বুঝাতে চেয়েছি এবং যেটা বাস্তবতা হচ্ছে, বিচারের প্রতি আমাদের যে অঙ্গীকার, সেখান থেকে আমরা চেষ্টা করব যে বিচারের প্রক্রিয়াটা যেন ত্বরান্বিত হয়, কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, এবং জনগণ যেন দেখতে পায় যে দোষীরা আসলে শাস্তি পাচ্ছেন। এখন আমি কিন্তু বলিনি আমি রায় দেব, বলা হয়েছে আমরা, মানে সরকারের একটা কমিটমেন্টের জায়গা থেকে এই কথাটা বলা হয়েছে। আরেকটা কথা একটু বলি,
যে দেশের মানুষের কিন্তু আসলে অনেক ক্ষোভ রয়ে গেছে এই জুলাই আগস্টে এতগুলো হত্যাকাণ্ড। হ্যাঁ, সেই জায়গাটাতে আমি মনে করি যে সরকার একটা রায় হওয়া না হওয়ার ব্যাপারে কিন্তু অনেক পক্ষের ভূমিকা থাকে, বাদী পক্ষের ভূমিকা থাকে, বিবাদী পক্ষের ভূমিকা থাকে। যেমন একটা কথা প্রায়ই বলা হয় না যে নারী আইনে বহু আপনার হয়রানিমূলক মামলা হয়, আবার অন্য পক্ষ দেখবেন আমরা যখন বেলাতে ছিলাম এবং প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করতাম, ওরা মামলাটা নানান কারণে সময় নিতে নিতে ঠিক ঈদের আগের দিন বা বড় বন্ধের আগের দিন নিত, তারপরে বলতো মাইলর্ড এটা ঈদের পরে করি বা বড় বন্ধের পরে করি। তো আমি ওইগুলি মিন করেছি যে আসলে বিচার প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয়, বিলম্বিত না হয়, জনগণ যেন দেখতে পারে যে আসলেই বিচার কার্য সম্পন্ন হচ্ছে এবং আসলে রায় আসছে, সেখানে প্রভাব খাটানোর তো কিছু আমি দেখতে পাচ্ছি। একটু স্লো হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, অনেকের অভিযোগ হচ্ছে যে অভিযুক্ত অনেকেই দেশ ছেড়ে চলে গিয়েছেন, ভিজিবল অনেকেও চলে গিয়েছেন, এমনকি আপনার দায়িত্ব নেওয়ার পরেও কেউ কেউ গিয়েছেন, এরকম গুঞ্জন আছে। ফলে সেইটা কি ওই সময়ে প্রশাসন ঠিকমতো কাজ করেনি বা সরকারের ব্যাপারে নিয়ন্ত্রণ ছিল না, অথবা বিচার নিয়ে আসলে আপনারা কতখানি আন্তরিক? আচ্ছা, হ্যাঁ, আমরা শপথ নেওয়ার পরে একটা সরকার হলো, কিন্তু ওই সময় কিন্তু পুরোটা সিস্টেম ভেঙে পড়লো। তার কারণটা হচ্ছে যে এটা তো স্বাভাবিক পালাবদল ছিল না ক্ষমতার। একটা বিক্ষোভের মুখে, গণ আন্দোলনের মুখে একটা স্বৈরাচারী সরকার যে সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে রেখেছিল, সে পালিয়ে গেল। ওই নিয়ন্ত্রণে থাকা ব্যবস্থাগুলো উপর দিয়ে দেখতে খুব স্মুথ মনে হয়, খুব পলিশ মনে হয়, হঠাৎ করে কিন্তু ওগুলো ভেঙে পড়ে। কারণ যাদের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করে তারা আর তখন সিনারিওতে থাকে না, এবং যারা আমাদের কমান্ড দেওয়ার যে সুযোগটা, সেটাও কিন্তু আমরা পাইনি। আমাদের তো দায়িত্ব নেওয়ার সাথে সাথে একটার পর একটা বিক্ষোভ সামলাতে হয়েছে। আমাদের মধ্যে অনেকে একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি, বিশেষ করে যারা একটু হলেও ভূমিকা রাখতে পেরেছি প্রত্যক্ষ আন্দোলনে। ফলে পতিত সরকার যে সিস্টেমটা করে দিয়ে গেছিল, সেই সিস্টেমে তার নিজস্ব লোকজন ছিল, এবং সেখানে আমরা দেখেছি যে একটা বিপুল সংখ্যক মানুষ চলে গেছে। কিন্তু চলে যাওয়াটাই শেষ কথা না। বিচারকে কথা বললেন না, এর সাথে আগের কথাটা মিলান, যে মানুষ চাচ্ছে এক্ষুনি একটা আমরা ফল দেখতে চাই, আমরা এক্ষুনি একটা, এখনো রায় হচ্ছে না কেন, এখনো আদেশ হচ্ছে না কেন, কিন্তু এটা তো একটা প্রক্রিয়া। সেটা বোঝাতেই আমার বলা যে আমরা দেখে যেতে চাইবো যে বিচার হচ্ছে। সবটা হয়তো আমরা শেষ করে যেতে পারবো কিনা তাও জানি না, কিন্তু মানে বিচারের প্রক্রিয়াটা শুরু হোক, মানুষ কিছু বিচার দেখুক, তাহলে পরবর্তী যে সরকার আসবে জনগণের কাছে দায়বদ্ধতার জায়গা কিন্তু বিচারটাও হবে। আপা, এই সেপ্টেম্বরে ফরমালি কূটনৈতিক চ্যানেলে ভারতকে জানায়, যার উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। বরং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ব্রিফ করে বলছেন উনি এখানেই থাকবেন। ফলে এইটা এবং এটাকে কেন্দ্র করে এই সমস্ত ভারতের সঙ্গে সম্পর্কের একটা চূড়ান্ত রকমের টানাপোড়েনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। ভারতের সঙ্গে আপনার যে মন্ত্রণালয়, তারও অনেক ধরনের সম্পর্ক, আমাদের আন্তর্দেশীয় নদী আছে 50টি বেশি। আমরা গেলবার একটা বন্যা ফেস করেছি, সেই বন্যার সঙ্গে সেই নদীগুলোর পানি ছাড়া না ছাড়ার সম্পর্ক, সামনে আবার সেই সিজন আসছে। ফলে এই সম্পর্ক মানে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যখন দায়িত্ব গ্রহণ করেন, ভারতের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। আবার সাম্প্রতিক সময়ে শুনেছি যে ভারত বলেছে যে, যদিও আনুষ্ঠানিক বক্তব্য না এগুলো, যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হবে না। আবার যদি নদী নিয়ে, বন্যা ব্যবস্থাপনা নিয়ে টানাপোড়েনের কথা বলেন, এই টানাপোড়েন তো আজকের নতুন কিছু না। আপনি সেই 2011 সালে তিস্তা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা, তো 2011 থেকে 2024 পর্যন্ত আগের সরকার যখন ক্ষমতায় ছিল, যখন তাদের সাথে সম্পর্ক ভালো ছিল ভারতের, এটাই আমরা শুনি, জানি এবং দেখি এবং মানি, তখনও তো এটা স্বাক্ষরিত হয়নি। ফলে এটা কোনো নতুন টানাপোড়েন নয়। তবে আমাদের সাথে সাধারণ আমরা তা চাচ্ছি না। এই মার্চ মাসেই কিন্তু টেকনিক্যাল পর্যায়ের একটা মিটিং হয়ে গেছে, কিন্তু সেই মিটিংয়ে আমরা আমাদের কিছু বাঁধ যেগুলো ভেঙে গেছে গত বন্যায় নোয়াখালীতে, সেগুলো নোম্যান্স ল্যান্ডে কিছু আছে, সেগুলো আমরা মেরামতের কথা বলেছি। সেখানে তারা বলেছে যে তারা আসবেন, উভয় পক্ষ মিলে ওগুলো দেখবেন, দেখার পরে আসলে মেরামত হবে। কিন্তু আমার তো অতটুকুন বসে থাকার সময় নেই, যেখানে আমি পারছি সেখানে ওই জায়গা থেকে একটু সামনে গিয়ে করছি, কিন্তু বিস্তর একটা জায়গা কিন্তু প্রোটেকশনের বাইরে রয়ে যাচ্ছে। সেজন্য আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখি। নৈতিক সম্পর্ক কখনো খুব ভালো যাবে, কখনো অত ভালো যাবে না, কিন্তু প্রতিবেশী দেশের জনগোষ্ঠীর মানবাধিকার আপনি কিভাবে দেখেন, সেটার নিরিখেও কিন্তু ওই দেশের লোকেরা আপনাকে বিচার করবে। মানে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলি, কিন্তু এটা তো কাজে প্রমাণিত হতে হবে। এই শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আপনাদের সরকার কতখানি আশাবাদী? আশা ছাড়ার তো আমরা কোনো কারণ দেখি না। আমরা আমাদের মতো লিখেছি এবং তারা আনুষ্ঠানিক কোনো উত্তর না দিয়ে বলেছেন যে উনি ওখানেই থাকবেন।
এখন আমাদের আশা ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু কথা হচ্ছে যে যদি ওনাকে ফেরত নাও দেওয়া হয় তাহলে বিচারের কি হবে, যেটা আমি আগেই উত্তরে বলেছি যে অনুপস্থিত থাকা অবস্থাতেই যেরকম ভাবে বিচার হয় সেরকম ভাবে হবে। আপা আরেকটা বড়, এই সরকার বা ধরেন জুলাই গণঅভ্যুত্থান যখন চলছিল আপনিও রাস্তায় ছিলেন, একটা রাষ্ট্র বিনির্মাণ বা রাষ্ট্র সংস্কারের একটা স্বপ্ন এই বৈষম্য বিরোধী তৎকালীন ছাত্র আন্দোলন যেটি ছিল তারা দেখিয়েছে, এবং তাদেরই পার্ট হিসেবে আপনারা সরকারে এসেছেন, ফলে সেই সংস্কার আসলে কতটুকু হলো? আপনি যদি চিন্তা করেন যে আমাদের স্বাধীন দেশ হিসেবে যাত্রা হচ্ছে 53 বৎসরের, এই 53 বৎসরে আমরা কিন্তু সুষ্ঠু নির্বাচনই মানুষকে উপহার দিতে পারিনি। আমাদের সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আনতে হয়েছে, আবার সুষ্ঠু নির্বাচন হবে না বলে আবার সংবিধান সংশোধন, তার সাথে ক্ষমতায় যারা থাকেন, দেশ যারা পরিচালনা করেন, তাদের কিছু ব্যবধান হলেও ছিল। আমাদের এখানে দুটো বিষয়, একটা হচ্ছে কি নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন, আরেকটা হচ্ছে যে যেই সিস্টেমটালেই সব সমস্যার সমাধান হবে তা তো না। ওরিয়েন্টেশন একটা সার্ভিসের যেরকম, সেটা বস থেকে নিয়ে একেবারে নিচে পর্যন্ত একই রকম ওরিয়েন্টেশন, নতুন ধরনের ওরিয়েন্টেশন, নতুন ধরনের প্রত্যাশার সাথে তাদেরকে পরিচিত করানো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। কাজে জনগণের অনেক প্রত্যাশা, এই প্রত্যাশাকে সাথে সামঞ্জস্য রেখে সব ক্ষেত্রে সংস্কার হবে এটা আমি জোর গলায় বলতে পারছি না, কিন্তু অন্তত 11টা ক্ষেত্রে কোথায় কোথায় সংস্কার হওয়ার দরকার, তাই সেই ক্ষেত্রগুলোতে যারা নেতৃস্থানীয় তারা চিহ্নিত করে দিয়েছেন। এই তাদের কাছে এখন ঐক্যমতের একটা কমিশন হচ্ছে। এখন সংস্কার পুরোটাই আমরা করে দিয়ে যেতে পারবো এটা আমি মনে করি না। সংস্কার কিছু আছে যেগুলো রাজনৈতিক মতানৈক্যের প্রয়োজন নেই, সেগুলো যাতে শুরু করে ফেলা যায় সেটা প্রস্তুতি আমরা নিয়েছি, কিন্তু যেগুলোতে রাজনৈতিক মতৈক্যের প্রয়োজন আছে সেইগুলোতে রাজনৈতিক দলগুলো কতটুকু তাড়াতাড়ি ঐক্যমতে পৌঁছাতে চাইবে সেটাই হচ্ছে বড় বিষয়। তবে আমরা যেহেতু আমাদের একটা সময়সীমা বলেছি, এই সময়সীমার মধ্যে ঐক্যমতের ভিত্তিতে যেটুকুন করা যায় আমরা করে যাওয়ার চেষ্টা করব। আন্দোলন করেছে আপনি সরকারে আসার পরে আমাদের কাছে মনে হলো পলিথিন বন্ধের একটা যুগান্তকারী সিদ্ধান্ত, যেটি আগেও একবার আগের সরকার নিয়েছিল, কিন্তু বাস্তবিক অর্থে কি পলিথিনের ব্যবহার বন্ধ করতে পারলেন? যদি না পারেন কেন পারলেন না সেই প্রশ্নের উত্তর শুনবো। পারেননি, এসছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে, ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ সরকার কোন প্রক্রিয়ায় আসলে করতে চায় তার আগে একটা বিরতি নিয়ে আমরা কথা বলছি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে আপনার প্রশ্ন ছিল পলিথিন নিষিদ্ধ করা কতখানি কার্যকর হলো, এবং সেই বাস্তবতায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে উদ্যোগ সেটাই বা সরকারের পক্ষে কতখানি। পলিথিন কিন্তু আমরা নিষিদ্ধ করিনি, পলিথিন 2002 সালে নিষিদ্ধ করা হয়েছিল। তারপরে আমাদের একজন পরিবেশ মন্ত্রী ছিল শাহজাহান সিরাজ সাহেব, উনি 4 বছর খালি পলিথিন উৎপাদনের জায়গা বিভিন্ন মার্কেটে রেট দিয়ে দিয়ে এক পর্যায়ে কিন্তু দেশে 2006 সাল নাগাদ পলিথিন প্রায় কমিয়ে এনেছিল। তারপরে পরবর্তী সরকার ওই ব্যাপারে আর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, ফলে ওভার দ্য ইয়ার্স এটা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। আগে আপনার বাপদাদা যখন বাজারে যে পলিথিন যে সুপার শপগুলোতে বন্ধ হলো, এইটাও কি খুব একটা কম কথা? এবং কেন মনে হচ্ছে, কারণ আমরা কিন্তু ইন্টারনালি অনেক চ্যালেঞ্জ ফেস করি। তারা আমাদেরকে চিঠি লেখে যে বিকল্প আমরা দিতে পারছি না, বিকল্পের দাম বেশি, আমাদেরকে আরেকটু সময় দেন। আমরা সময় দিয়ে দিয়ে কিন্তু শপিং মলগুলোতে একটা পর্যায়ে নিয়ে চলে এসেছি, বন্ধ হয়েছে। আমরা এবার পলিথিন এই যে কাঁচা বাজারগুলোতে আছে সেখানে আমাদের পরিবেশ অধিদপ্তর, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে প্রত্যেক শুক্রবারেই লোকে যে বলেছে যে এই 3টা ব্যাগ ব্যবহার করেন। এটা কেবল আইনের প্রয়োগ না, এটা কিন্তু মানুষের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনেরও ব্যাপার। দেখেন, আমি আমার একটা ভারতের বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের সরকার যে সিঙ্গেল ইউজ পলিথিন ব্যাগ বন্ধ করলো, সেখানে আমাদের 2002 সালে নিষিদ্ধ করা হয়েছে, এখনো পর্যন্ত উৎপাদন করেই যাচ্ছে। কাজে এখন 25 বছর যাবত যে উৎপাদন করেই যাচ্ছে, এটাকে আপনি রাতারাতি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ব্যবসায়ীরাও এগিয়ে আসে। এবং পলিথিন শপিং ব্যাগ বিশ্বের অনেক জায়গাতেই বন্ধ হয়ে গেছে, কিন্তু পুরো যেটা আছে ওটা রিসাইক্লেবল বলে কোনো কোনো দেশে চালু আছে। এখন দেখেন, আমার পরিবেশ অধিদপ্তর থেকে 2-2বার ওখানে গিয়েছে চকবাজারে, সেখানে তারা কিন্তু আক্রমণের শিকার হয়ে এসছে। তারপরে আমরা পিছু হটিনি, আমরা কাজটা আগাচ্ছি। এখন হাইওয়ে পুলিশ বিভিন্ন জায়গায় পলিথিন শপিং ব্যাগ হাইওয়ে থেকে আটক করছে। ফলে শুধুমাত্র যে সুপার শপিং মলে এটা নিষিদ্ধ হয়েছে তা না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন, তারা 2026 সালের মধ্যে সকল একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরে এসে
একদম বিকল্প দেবে, এবং তারা কিন্তু পাতার বানানো গ্লাস দিচ্ছে, যেটা ঢাকনা দিচ্ছে, যেটা উপরে থাকবে এবং নিচে থাকবে। এটাই বা কম কেন? ব্র্যাকের মতন একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে তারা কতদিনের মধ্যে এটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করবে। আমরা সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্তকরণের কাজ করছি। এবার ঈদে প্রত্যেক লঞ্চগুলোতে, প্রত্যেক লঞ্চ ঘাটে নৌ পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা থেকে থেকে মানুষকে বলছে তো আপনারা পলিথিন শপিং ব্যাগ এবং একবার ব্যবহার্য প্লাস্টিক নেবেন না, এবং লঞ্চের মধ্যে পর্যাপ্ত বিন আছে কিনা ওইটাও এনশিওর করা হচ্ছে। কাজে এখানে আইনের প্রয়োগও চলছে, একই সাথে সচেতনতা অ্যাভেইলেবল করে দেব, যাতে করে মানুষের ক্রয়সীমার ভিতরে ওটা থাকে। এবং এটা যে বাংলাদেশই প্রথম করছে তা কিন্তু না। 2002 সালে বাংলাদেশই প্রথম রাষ্ট্র ছিল নিষিদ্ধ করার, কিন্তু এনফোর্সমেন্টে আমরা একেবারে পিছিয়ে গেছি। এখন যদি আপনি এনফোর্সমেন্টের কথায় আসেন, এনফোর্সমেন্টটা আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করতে হবে। তারা এত বিদ্রোহ সামলাচ্ছে, নিজেরা একটু ডিমোরালাইজ, সবকিছু মিলে একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। আমি মনে করি এই চ্যালেঞ্জটা আমরা করতে পারবো, কিন্তু কালই সেটা হবে না, কিন্তু এটা আমরা ওভারকাম করতে পারবো। আর ধরেন আমাকে এই প্রশ্নটা যখন করেন যে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ হলো কিনা, দয়া করে এই প্রশ্নটা নিজেকে করেন। কারণ আপনার বুড়িগঙ্গা পরিষ্কার চান তো, বুড়িগঙ্গার নিচে 5 থেকে 7 ফিটের পলিথিনের আস্তর, এটা তুলবার জন্য যে যন্ত্র লাগবে আমার সেই যন্ত্র নেই, ওইটা আপনাকেও একটু বুঝতে হবে। ইট উইল টেক টাইম, বাট এটা অসম্ভব না। এটা বিশ্বের অনেক দেশে হয়েছে। আমি তানজানিয়াতে গেছি, তানজানিয়াতে রুয়ান্ডাতে প্লেন থেকে নামতে সময় আপনার পুরো বডি চেক করে, কারণ রুয়ান্ডার রাষ্ট্রপতি বলেছিলেন যুদ্ধ আমার এত ক্ষতি করেনি, পলিথিন শপিং ব্যাগ আমার যত ক্ষতি করেছে। আমার তানজানিয়াতে আপনার প্রত্যেকটা লাগেজ আপনার ওই বেল্টে দিতে হয়, স্ক্রিনিং বেল্টে। ওরা দেখে যে কোনোভাবে কেউ পলিথিন শপিং ব্যাগ নিয়ে ঢুকলো কিনা। আর ভারতের উদাহরণ তো দিলাম যে সরকার যেখানে বলেছে উৎপাদন হবে না, প্রোডাকশন প্রশ্নই নাই। আমার এখানে প্রোডাকশন তো করেই যাচ্ছে, উল্টো আমরা অভিযানে গেলে আমাদেরকে আক্রমণ করছে, উল্টো আরো বলছে যে আমাদেরকে বিকল্প কর্মসংস্থান দেন। হ্যাঁ, এবার একটু আসি আওয়ামী লীগের বিষয়ে। এখন পরবর্তীতে কি হবে, বিচারিক প্রক্রিয়ায় কি হবে, এগুলোর উপর তো একটু আগে তো প্রশ্ন করলেন যে আমরা প্রভাব খাটাচ্ছি কিনা, সেটা তো আমরা এখানে আমাদের অবস্থান থেকে বলতে পারবো না। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের একটা দাবি এসেছে যারা সরাসরি ওই আন্দোলনে জড়িত ছিল তাদের মধ্য থেকে। এখন দাবি আসা মাত্রই সব কোন অর্থে নিরপেক্ষ বলেন? মানে ধরেন দল নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ, বা আমরা ধরেন অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু আপনাদের নিজস্ব কোনো রাজনৈতিক দল ছিল না, হবেও না, অথবা নাই, আমাদের হবে না। হ্যাঁ, যদিও সরকার একজন উপদেষ্টা বেরিয়ে গিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছে, এবং সেই প্রসঙ্গে আপনিও বলেছিলেন যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা রাজনীতিতে প্রবেশ করবে কিনা তার সময় বলে দিবে। ফলে আপনাকে আসলে নিরপেক্ষ সরকার, ধরেন আমি অন্য সময় আপনি যে তত্ত্বাবধায়ক সরকার দেখেছেন সে কিন্তু গণ অভ্যুত্থানের মধ্যে আসেনি। একটা সরকার এসেছিল যখন মানে তত্ত্বাবধায়ক সরকারের কারা প্রধান হবে তা নিয়ে যখন অনেক গন্ডগোল হল, প্রথম না 2006 যে সরকার ছিল, যেটাকে আপনারা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনেকেই বলে থাকে। আমাদের সরকারের নেচার কি ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে মিলছে? আমরা তো একটা গণ অভ্যুত্থানের ফলে একটা পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদেরকে এখানে বসানো হয়েছে। আপনি যদি এই প্রশ্ন করেন যে আমরা নিরপেক্ষ কিনা, যারা আমাদেরকে বসিয়েছে তাদেরকে এই প্রশ্ন করেন যে ওদেরকে কেন বসিয়েছে। তো আমার ধারণা আমরা দল নিরপেক্ষ এবং বস্তু নিরপেক্ষ বলেই আসলে আমাদেরকে এই দায়িত্বটা দেয়া হয়েছে, এবং এখনো পর্যন্ত কোনো পক্ষপাতিত্ব করেছি এরকম কিন্তু আমার মনে হচ্ছে না। কাজে অন্য তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি মিলাতে পারবেন না। অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকারকে 6 মাসে 300-র মতন বিদ্রোহ দমন তো না, বিদ্রোহ অ্যাড্রেস করতে হয়েছে। আমরা কিন্তু দমন করিনি, সামাল তো দিতে হয়নি, এবং সামাল দিতে হয়েছে এমন সময় যখন আসলে আমাদের হাতে কোনো ঢাল নাই, তলোয়ার নাই, সরকারের আর অংশ থাকবে না। আরেকটা কথা হচ্ছে যে অন্য সময়ের মতন এইটাকে অত সরলীকরণ করে দেখার কিন্তু কোনো সুযোগ নাই। আপনি যদি যে সদস্য চলে গেলেন আমাদের মধ্য থেকে তার পদত্যাগ পত্রটা পড়েন, সেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে আমি একটা প্রত্যাশার জায়গা থেকে এই সরকারে এসেছিলাম, সেই প্রত্যাশাটা ফুলফিল করতে আমি মনে করি সরকারে থাকার চাইতে আমার রাস্তা, তার মানে সে তখন একটা পক্ষ বেছে নিল, কিন্তু সরকারে থাকার সময় পক্ষ বেছে নেওয়ার সুযোগ নাই বলেই সে মনে করলো যে আমি রাজপথেই যাই। ফলে আমি মোটামুটি কনফিডেন্ট যে আমরা একেবারেই, এখন কাজ করতে গেলে কোথাও কোথাও ভুল ত্রুটি হতে পারে, সেটা ভিন্ন কথা। জি আপা, নতুন নাহিদ সাহেব বের হয়ে গিয়ে যে দলটি করলেন তাদেরকে অনেকেই রাজার দল বা কিংস পার্টি বলে, আপনিও বিভিন্ন বলেছেন যে তাদের সেটি হওয়ার সম্ভাবনা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে সেই দলটি যখন তৈরি হলো
তখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কিংবা উপদেষ্টা আসিফ নজরুল সাহেব সহ অনেকেই প্রকাশ্যে তাদেরকে শুভকামনা জানিয়েছেন। কেউ কেউ বলেছেন একদিন হয়তো নাহিদ প্রধানমন্ত্রী হতে পারেন। এগুলো নিয়ে তাদের ব্যাখ্যা হচ্ছে, বিশেষ করে অন্য রাজনৈতিক দলের নেতারা বলেন, যে বিএনপি নেতারা বলেন, তারেক, এগুলো কি কখনো কখনো এই শুভকামনাও কি সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে? করা উচিত না। তবে আমরা সবকিছু মানে আমি আমাদের দায়িত্বকালীন সময় দেখছি সবকিছুর খুবই চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, সেটা ভালো, একদিকে ভালো। ওইটা আমরা যখন একটু সীমা অতিক্রম করে ফেলি, ইট হেল্পস হাস টু গো ব্যাক টু দ্য পয়েন্ট। কাজী এইটা হতে পারে। কিন্তু কিংস পার্টি যে বলেন, আমাকে একটু বলবেন যে হু ইজ ব্যাকিং দেম আপ, মানে ওদেরকে কারা ব্যাকআপ করছে? আমাদের তো নিজেদের কোনো ব্যাকআপ নেই। ওদেরকে আমরা কেমন করে ব্যাকআপ করব? বরং ওরাই আসলে ওদের আন্দোলনের ফলেই ছাত্র জনতা, সেনাবাহিনী, রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করেছে যে এই কয়জনকে উপদেষ্টা মনে, তারা আছে তো দেশটাকে একটা নতুন পথে যাত্রার জন্য যে সময়টুকুন দেওয়ার প্রয়োজন, যে স্পেসটুকুন দেওয়ার প্রয়োজন, এটা না দেয়া হচ্ছে না সেটা আমি বলছি না, কিন্তু প্রত্যেকেরই একটা রাজনৈতিক অডিয়েন্স আছে। সে তার অডিয়েন্সকে এড্রেস করবার জন্য কিছু কিছু কথা বলে। আমি মনে করি না যে সেটার সাথে নিরপেক্ষতার কোনো সম্পর্ক আছে বলে। জি আপা, বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চায় এবং নির্বাচন দেওয়া আপনার সরকারের আসলে অভীষ্ট লক্ষ্য, নিঃসন্দেহে। আপনিও যেটা বলছেন যে আপনাদের 3টা কাজের একটা, তাহলে এবং বিএনপি বলছে তারা যখন সংস্কার প্রস্তাব দিয়েছে তখন এসব কিছু হয়নি, 27 দফা, তারপরে 31 দফা হলো। ফলে বিএনপিও সংস্কার চায়, আপনারাও সংস্কার চান, এবং এই সরকারের সঙ্গে বিএনপির বিরোধ থাকার কথা। ফলে এই জায়গাটায় বিএনপিকে আসলে আবারও বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে, অথবা অন্য কেউ কি আসলে সরকারি দলের ভূমিকায় কাজ করছে? আমি না আসলে বিরোধ শব্দটা ব্যবহার করতে চাই না। আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটা বিরোধ কোনোভাবেই না। কারণ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ খুব ভালো মতন আছে, এবং বিভিন্ন সভা সমিতিতেও আপনারা দেখেন, এমনকি সর্বশেষ যে আমাদের জাতিসংঘের মহাসচিব এসেছিলেন সেখানেও বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলেরা গেছেন, ওনার কমিশনের সাথে বৈঠক করেছেন, তারপরে ইফতার পার্টিতে গেছেন। কাজে এটা দূরত্ব বেড়ে যাওয়া, বিরোধ হয়ে যাওয়া আমি এইভাবে দেখি না। মতপার্থক্য থাকতেই পারে, আমরা একটা অবস্থানে থেকে ডেলি মিলছে, মানে এনসিপি হয়তো বেশি করে সংস্কারের কথা বলছে, বিএনপি হয়তো বেশি করে বলছে যে আমরা নির্বাচনটা আগে চাই। সেক্ষেত্রে হয়তো আপনার মনে হচ্ছে যে ওদের সাথে বেশি মিলছে, কিন্তু বিএনপিও কিন্তু সংস্কারের কথা বলছে। ফলে মতপার্থক্য মাঝে মধ্যে হতেই পারে, কিন্তু আমি এখনো পর্যন্ত দেখেছি যে বিএনপি যে প্রক্রিয়াটা আমরা শুরু করেছি সেই প্রক্রিয়ার সাথে তারা নিজেদেরকে এঙ্গেজ করেছে। ফলে বিরোধ এই শব্দটা আমি ব্যবহার করব না। বলেছিলেন এতগুলা ভাটার অনুমোদন কিভাবে হলো, এতদিন কিভাবে চললো, সেই সব জবাব আপনি চেয়েছিলেন, এর জবাব কি পেয়েছেন? এবং একই সাথে আমাদের ইট ভাটা না, 53টা ইট ভাটা। আচ্ছা, এই 53টা ইট ভাটার মধ্যে 36টার ক্ষেত্রে কোর্টের থেকে কোনো আদেশ নেই, বাকিগুলোর থেকে এই 6 জন ম্যাজিস্ট্রেটকে, 6 জনের থেকে 2 জনকে আমি পাঠিয়েছি, 3 বার পাঠিয়েছি। কিছু কিছু ইট ভাটা ভেঙে দিয়েছে। আগে চিমনি ভাঙলে আমরা বলতাম যে ইট ভাটাটা ভাঙ্গা হয়ে গেছে, এখন চিমনি ভাঙলেও দেখা যায় পাশে একটা চিমনি বানিয়ে রাখে, 2 দিন পরে ওটা চালু করে দেয়। এটা যে পরিবেশ অধিদপ্তর এককভাবে পারবে তা না, আমরা জেলা প্রশাসন এবং ইউএনওর সাথে কথা বলে যৌথ টিমও কিন্তু পাঠিয়েছি। কিন্তু এটা স্বীকার করতে কোনোই দ্বিধা নেই যে আপনি পার্বত্য অঞ্চল বলেন এবং রামগতি বলেন, সেনবাগেও এরকম একই অবস্থা। আমরা সকল ইটভাটা ভেঙে বা কার্যকরভাবে ওগুলো বন্ধ করতে পারিনি, কিন্তু যেটা পারিনি এইবারের অভিযান হতে পারে না যে একটা জায়গাতে 53টা ইটভাটা থাকবে। এবং এইবার কিন্তু আমরা একদিকে দেখেছি যে আদালত স্ট্যাটাস কো দিয়েছেন, অন্যদিকে আবার আদালত বলেছেন সব অবৈধ ইটভাটা ভাঙো। অবৈধ ইটভাটার সংখ্যা কত জানেন? 6,500। আর আমার ম্যাজিস্ট্রেট আছে হচ্ছে 6 জন। এখন আমাকে ভিন্ন রাস্তা নিতে হবে, সেটা আমি বলি। যেমন ধরেন আমাকে একটা টার্গেট করে ব্লকের দিকে যেতে হবে, যে এই বছর আমি কতটুকুন ব্লকে যাব, তাহলে করে ক্রমান্বয়ে এই ইটভাটাগুলোর সংখ্যা কমে আসবে। মানে ঢাকা শহরের বায়ু দূষণ মানে বিকল্প নেই। এবং আপনি দেখেছেন যে এই বছর যেই পরিমাণ ইটভাটা ভাঙা হয়েছে, এইরকম ইটভাটা কোনোবার আসলে ভাঙা হয়নি। এবং এই ভাঙার ফলে এইটা কিন্তু আপনার বায়ুর
মানে গিয়ে একটা প্রভাব ফেলেছে, যেটা 1 নম্বরে ছিলাম আমরা, কোনো দিন কিন্তু আমরা 28-এ নেমে এসেছিলাম। তো এটা একটা সিস্টেমেটিক কাজ হতে হবে। আর ইটভাটার মালিকেরাও ইট উৎপাদন করেন চাহিদা আছে বলে, সেই চাহিদার জায়গাটা আমাকে অ্যারেস্ট করতে হবে। আগে যখন বেলায় ছিলাম বলতাম যে সরকার বলেছে 2025-এর মধ্যে সরকারি সব নির্মাণে ব্লক হবে। এবার এসে দায়িত্ব গ্রহণ করে দেখি ওগুলোর ব্যাপারে তো কোনো কাজই হয় নাই। তো কাজগুলো তো করতে হবে। এবার আসেন আপনি নদী উদ্ধারে। বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশেষ করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীটাকে রেস্টোরেশন বা পুনরুজ্জীবন করার জন্য সাহায্য করবে বলে বলেছে। এই প্রকল্পগুলো প্রণয়নে আপনার 2টা সিজন লাগে, একটা হচ্ছে শীতকাল, একটা হচ্ছে বর্ষা। প্রস্তুত আছে যে এডিবি কাজগুলো আমাদেরকে সহায়তা করবে, কিন্তু এডিবির বক্তব্য হচ্ছে যে নেপালে এবং ইন্দোনেশিয়ায় যেখানে তারা রিভার রেস্টোরেশন করেছে সেখানে 7 থেকে 10 বছর লেগেছে। আপনি থেমস রিভারের কথা বলেন, সাউথ কোরিয়ার রিভার সময় লাগে, জাপানেও তাই। আর আমার এখানে পলিথিন আছে, আর কোনো নদীতে এরকম ছিল না। আমার এখানে ক্রোমিয়াম আছে, এই ক্রোমিয়াম পানির থেকে কেমন করে তুলবে, এটা একটা বড় ব্যাপার। আপনি 53 বছর ঢাকা শহরের সিওয়েজ সিস্টেম ডেভেলপ করেনি। দাসের কান্দিতে আপনি প্ল্যানটা, যেটা দর্শকদেরও জানা উচিত, যে ঢাকার 4টা নদী এবং ঢাকার বাইরে 7টা বিভাগের 7টা নদী আমরা বেছে নিয়েছি, আর হচ্ছে কক্সবাজারের বাঁকখালী নদী। এইগুলোকে দখল দূষণ মুক্ত করার পরিকল্পনা করে বাজেট এনে আমরা কাজ শুরু করে দিই। একটা খাল উদ্ধারে লাল কার্পেট কেন বিছানো হলো? তাসনিম যারা নাকি আপনার আত্মীয়, সেই কোটায় শুনতে চাই। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক আমন্ত্রণ আরেকবার, আমরা কথা বলছি সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টার সঙ্গে। খাল উদ্ধারে লাল কার্পেট কেন ব্যবহার করতে হলো, কিংবা সন্দ্বীপে কেন 6 উপদেষ্টার যেতে হলো, সংক্ষেপে যদি বলেন। খাল উদ্ধারে লাল কার্পেট যে পেতেছে এটা তো ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে, ওইটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এবং আমরা কোনো উপদেষ্টা দেখিও নি যে আমরা কোন রঙের কার্পেটের উপর দিয়ে হাঁটছি। ওখানে একটা ব্যাখ্যা দেয়া হয়েছে যে আপনি দেখেছেন যে আমি যখন প্রায় ফিল্ডে যাই, যখন আমি এই অবস্থানে ছিলাম না, তখন যেভাবে করে একটা প্যান্ট পরে বা কেটস পরে নৌকা পার হয়েছে, এখন সেটা সম্ভব না। এখন আমার কাছে না খাল উদ্ধারে ওখানে লাল কার্পেট পাতার দরকার কি ছিল, এটা এই প্রশ্ন আমারও মাথায় আসে, তবে সেই লাল কার্পেটই পেতেছে, এটাই হচ্ছে কথা। এখন ইভেন্ট ম্যানেজমেন্টের বিভিন্ন দিক তো আমাদের পক্ষে দেখা আসলে সম্ভব না। হ্যাঁ, আর এই কথাগুলো ধরেন আপনি খেয়াল করেন যে লাল কার্পেটটাই বিষয় হয়ে গেল, এতগুলো খাল যে এইরকম সাশ্রয়ী টাকাতে আমরা খনন করা শুরু করলাম, এইটা কিন্তু কোনো আর টপিক হলো না। তখন আমার মাঝে মধ্যে মনে হয় যে এটা যেন একটা অর্জন হিসাবে দেখানো না যায়, সেজন্যই হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে লাল কার্পেটের আলোচনাটা, কার্পেটের উপর দিয়ে হাঁটা, শুভ্রবাইকে লাল কার্পেটের উপর দিয়ে হাঁটা, এগুলো বলার তো কোনো অর্থ হতে পারে না, কারণ আমাদের জীবনযাত্রা সম্পর্কে সকলেরই একটা ধারণা আছে, আপনাদেরও তো নিশ্চয়ই আছে। 6 উপদেষ্টা কেন গেলেন? 6 উপদেষ্টার প্রত্যেকেরই কোনো না কোনো কাজ ছিল। যেমন ফজল কবির সাহেবের উদ্যোগে এটা হয়েছে, এইটাতে নৌ পরিবহন উপদেষ্টা উনি জাহাজটা দিয়ে সাহায্য করেছেন, এবং পোর্ট ওই জিনিসটা ওনাকেই অপারেট করতে হবে। আমরা যদি পানি উন্নয়ন বোর্ড থেকে ওইখানে নদী ভাঙনটা বেড়ে গেছে, যদি আমরা ওইটাকে ঠিক মতো নিয়ন্ত্রণ না করি প্রকল্পের মাধ্যমে, তাহলে এই ফেরিঘাটটা টিকবে না। তো আমার পরে একদিন গিয়ে দেখে আসতে হতো, তার থেকে আমরা একবারেই গিয়ে দেখে আসতাম। আরেকটা হচ্ছে ওখানে কৃষি, যেমন আমাদের মৎস্য উপদেষ্টা একবারে গিয়ে দেখে আসলেন, আর আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি আছেন উনি গেছিলেন, কারণ আপনারা জানেন যে জুলাই আগস্টে যারা আহত নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণটা উনার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়ে থাকে, উনি ওইখানে যে দুজন নিহত হয়েছেন তাদের ভাতাটা দিয়েছেন। আর আবার তাসনিম যারা কি আসলে আপনার আত্মীয়, জাতীয় নাগরিক? তাসনিম যারা না, ওরা একটা পোস্ট দিয়ে এটা ক্লিয়ার করে দিয়েছে, সে বলেছে আপনার অবস্থানও একই রকম। জি, আরেকটা জিনিস হচ্ছে আপা, তাসনিম যারা ছাড়া এনসিপিতে আরো অনেক শিক্ষার্থী নেতৃত্ব পেয়েছেন। হ্যাঁ, সকলে তো আমার আত্মীয় না, তো আমার আত্মীয় কোটায় তার ওখানে আসা, সে তো অনেক বেশি জনপ্রিয় একজন চিকিৎসক, অনেকেই দেখি তার ভক্ত। আমারও তো সামাজিক যোগাযোগ মাধ্যম দেখা হয়ে ওঠে না, তবে আমি দেখলাম যে তার তো অনেক গ্রহণযোগ্যতা আছে, যেহেতু তার ফ্যান ফলোয়ার আছে, সে তার নিজ যোগ্যতাতেই হবে সেখানে। আর আমাদের যদি কেউ আত্মীয় হয়, সে কোনো ভালো কাজ দেশের করতে পারবে না, তাকেই আমরা যে কোন দায়িত্ব আছে তাকে চুপ করে বসে থাকতে হবে, এটা কি ধরনের কথা হলো? আর আপা সেন্ট মার্টিন কি আমাদের থাকছে, এটা নিয়ে নানান আলোচনা। সেন্ট মার্টিন সম্পূর্ণভাবে আমাদের থাকছে। সেন্ট মার্টিন যেন আমাদেরই পুরোপুরি থাকে। জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগুলো হচ্ছে, লবণাক্ততা বেড়ে গিয়ে সেই ক্ষতিগুলো যেন অনিয়ন্ত্রিত পর্যটকের মাধ্যমে আরো ত্বরান্বিত না হয়, সেজন্যই সেন্ট মার্টিন রক্ষায় বিগত সরকারগুলোর গৃহীত সিদ্ধান্ত আমি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছি। আরেকটা প্রশ্ন করে রাখি, নিজে করে, পরিবারের সদস্যরা করে, এটা রাজনৈতিক সরকারের সময় নিঃসন্দেহে বেশি হয়। রিজওয়ানা হাসানকে নিয়ে এরকম কোনো আশঙ্কা আছে এখন পর্যন্ত? 7 মাসে যখন হয়নি,
বাকি 7 মাসে হবে বলে আমার মনে হচ্ছে না। আর ক্ষমতাটাকে আপনি কিভাবে দেখেন? আমি কি এই দায়িত্ব নেওয়ার আগে আমার কোনো ক্ষমতা ছিল না? ক্ষমতা কি মানে সরকারের অংশ হলেই ক্ষমতা হয়? নিজেকে এত ক্ষমতাহীন এই দেশের জনগণ কেন মনে করবে? আমরা যখন বেলার আন্দোলন করতাম, সত্য কথাটা বলতাম, সেটা একটা অন্য ক্ষমতা না? তো কখনোই যখন এই কথাগুলো উঠেনি, শুধু আমার না, এই 7 মাসে কোনো উপদেষ্টাকে নিয়েই যেহেতু এই কথাগুলো উঠেনি, আমি আশা করব যে আগামী 7 মাসেও উঠবে না। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে আপনার প্রশ্ন ছিল পলিথিন নিষিদ্ধ করা কতখানি কার্যকর হলো এবং সেই বাস্তবতায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে উদ্যোগ সেটাই বা সরকারের পক্ষে কতখানি সম্ভব? পলিথিন কিন্তু আমরা নিষিদ্ধ করিনি। পলিথিন 2002 সালে নিষিদ্ধ করা হয়েছিল। তারপরে আমাদের একজন পরিবেশ মন্ত্রী ছিল শাহজাহান সিরাজ সাহেব, উনি 4 বছর খালি পলিথিন উৎপাদনের জায়গা বিভিন্ন মার্কেটে রেট দিয়ে দিয়ে এক পর্যায়ে কিন্তু দেশে 2006 সাল নাগাদ পলিথিন প্রায় কমিয়ে এনেছিল। তারপরে পরবর্তী সরকার ওই ব্যাপারে আর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, ফলে ওভার দ্য ইয়ার্স এটা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। আগে আপনার বাপদাদা যখন বাজারে যেত, আমার পলিথিন যে সুপার শপগুলোতে বন্ধ হলো, এইটাও কি খুব একটা কম কথা? এবং কেন মনে হচ্ছে? কারণ আমরা কিন্তু ইন্টারনালি অনেক চ্যালেঞ্জ ফেস করি। তারা আমাদেরকে চিঠি লেখে যে বিকল্প আমরা দিতে পারছি না, বিকল্পের দাম বেশি, আমাদেরকে আরেকটু সময় দেন। আমরা সময় দিয়ে দিয়ে কিন্তু শপিং মলগুলোতে একটা পর্যায়ে নিয়ে চলে এসেছি, বন্ধ হয়েছে। আমরা এবার পলিথিন এই যে কাঁচা বাজারগুলোতে আছে, সেখানে আমাদের পরিবেশ অধিদপ্তর, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে প্রত্যেক শুক্রবারেই লোকে যে বলেছে যে এই 3টা ব্যাগ ব্যবহার করেন। এটা কেবল আইনের প্রয়োগ না, এটা কিন্তু মানুষের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনেরও ব্যাপার। দেখেন, আমি আমার একটা ভারতের বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের সরকার যে সিঙ্গেল ইউজ পলিথিন ব্যাগ বন্ধ করলো, আমাদের 2002 সালে নিষিদ্ধ করা হয়েছে, এখনো পর্যন্ত উৎপাদন করেই যাচ্ছে। কাজে এখন 25 বছর যাবত যে উৎপাদন করেই যাচ্ছে, এটাকে আপনি রাতারাতি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ব্যবসায়ীরাও এগিয়ে আসে। এবং পলিথিন শপিং ব্যাগ বিশ্বের অনেক জায়গাতেই বন্ধ হয়ে গেছে, কিন্তু পুরো যেটা আছে ওটা রিসাইক্লেবল বলে কোনো দেশে চালু আছে। এখন দেখেন, আমার পরিবেশ অধিদপ্তর থেকে 2-2বার ওখানে গিয়েছে চকবাজারে, সেখানে তারা কিন্তু আক্রমণের শিকার হয়ে এসছে। তারপরে আমরা পিছু হটিনি, আমরা কাজটা আগাচ্ছি। এখন হাইওয়ে পুলিশ বিভিন্ন জায়গায় পলিথিন শপিং ব্যাগ হাইওয়ে থেকে আটক করছে। ফলে শুধুমাত্র যে সুপার শপিং মলে এটা নিষিদ্ধ হয়েছে তা না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন, তারা 2026 সালের মধ্যে সকল একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরে এসে একদম বিকল্প দেবে, এবং তারা কিন্তু পাতার বানানো গ্লাস দিচ্ছে, যেটা ঢাকনা দিচ্ছে, যেটা উপরে থাকবে এবং নিচে থাকবে। এটাই বা কম কেন? ব্র্যাকের মতন একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে তারা কতদিনের মধ্যে এটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করবে। আমরা সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্তকরণের কাজ করছি। এবার ঈদে প্রত্যেক লঞ্চগুলোতে, প্রত্যেক লঞ্চ ঘাটে নৌ পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা থেকে মানুষকে বলছে যে তো আপনারা পলিথিন শপিং ব্যাগ এবং একবার ব্যবহার্য প্লাস্টিক নেবেন না, এবং লঞ্চের মধ্যে পর্যাপ্ত বিন আছে কিনা ওইটাও এনশিওর করা হচ্ছে। কাজে এখানে আইনের প্রয়োগও চলছে, একই সাথে সচেতনতাও চলছে, অ্যাভেইলেবল করে দেব যাতে করে মানুষের ক্রয়সীমার ভিতরে ওটা থাকে। এবং এটা যে বাংলাদেশি প্রথম করছে তা কিন্তু না। 2002 সালে বাংলাদেশই প্রথম রাষ্ট্র ছিল নিষিদ্ধ করার, কিন্তু এনফোর্সমেন্টে আমরা একেবারে পিছিয়ে গেছি। এখন যদি আপনি এনফোর্সমেন্টের কথায় আসেন, এনফোর্সমেন্টটা আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করতে হবে। তারা এত বিদ্রোহ সামলাচ্ছে, নিজেরা একটু ডিমোরালাইজ, সবকিছু মিলে একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। আমি মনে করি এই চ্যালেঞ্জটা আমরা করতে পারবো, কিন্তু কালই সেটা হবে না, কিন্তু এটা আমরা ওভারকাম করতে পারবো। আর ধরেন আমাকে এই প্রশ্নটা যখন করেন যে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ হলো কিনা, দয়া করে এই প্রশ্নটা নিজেকে করেন। কারণ আপনার বুড়িগঙ্গা পরিষ্কার চান তো, বুড়িগঙ্গার নিচে 5 থেকে 7 ফিটের পলিথিনের আস্তর, এটা তুলবার জন্য যে যন্ত্র লাগবে আমার সেই যন্ত্র নেই। আপনাকেও একটু বুঝতে হবে। ইট উইল টেক টাইম, বাট এটা অসম্ভব না। এটা বিশ্বের অনেক দেশে হয়েছে। আমি তানজানিয়াতে গেছি, তানজানিয়াতে রুয়ান্ডাতে প্লেন থেকে নামতে সময় আপনার পুরো বডি চেক করে, কারণ রুয়ান্ডার রাষ্ট্রপতি বলেছিলেন যুদ্ধ আমার এত ক্ষতি করেনি, পলিথিন শপিং ব্যাগ আমার যত ক্ষতি করেছে। আমার তানজানিয়াতে আপনার প্রত্যেকটা লাগেজ আপনার ওই বেল্টে দিতে হয়, স্ক্রিনিং বেল্টে। ওরা দেখে যে কোনোভাবে কেউ পলিথিন শপিং ব্যাগ নিয়ে ঢুকলো কিনা। আর ভারতের উদাহরণ দিতে দিলাম যে সরকার যেখানে বলেছে উৎপাদন হবে না, প্রোডাকশন প্রশ্নই নাই। আমার এখানে প্রোডাকশন তো করেই যাচ্ছে, উল্টো আমরা অভিযানে গেলে আমাদেরকে আক্রমণ করছে, উল্টো আরো বলছে যে আমাদেরকে বিকল্প কর্মসংস্থান দেন। হ্যাঁ, এবার একটু আসি আওয়ামী লীগের বিষয় নিয়ে। এখন পরবর্তীতে কি হবে
বিচারিক প্রক্রিয়ায় কি হবে এগুলোর উপর তো একটু আগে তো প্রশ্ন করলেন যে আমরা প্রভাব খাটাচ্ছি কিনা, সেটা তো আমরা এখানে আমাদের অবস্থান থেকে বলতে পারবো না। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের একটা দাবি এসেছে যারা সরাসরি ওই আন্দোলনে জড়িত ছিল তাদের মধ্য থেকে। এখন দাবি আসা মাত্রই সব কোন অর্থে নিরপেক্ষ বলেন? মানে ধরেন দল নিরপেক্ষ, বস্তু দল নিরপেক্ষ, বা আমরা ধরেন অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু আপনাদের নিজস্ব কোনো রাজনৈতিক দল ছিল না, হবেও না, অথবা নাই, আমাদের হবে না, হ্যাঁ, যদিও সরকার একজন উপদেষ্টা বেরিয়ে গিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছে, এবং সেই প্রসঙ্গে আপনিও বলেছিলেন যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা রাজনীতিতে প্রবেশ করবে কিনা তার সময় বলে দেবে। ফলে আপনাকে আসলে নিরপেক্ষ সরকার, ধরেন আমি অন্য সময় আপনি যে তত্ত্বাবধায়ক সরকার দেখেছেন সে কিন্তু গণ অভ্যুত্থানের মধ্যে আসেনি। একটা সরকার এসেছিল যখন মানে তত্ত্বাবধায়ক সরকারের কারা প্রধান হবে তা নিয়ে যখন অনেক গন্ডগোল হল, প্রথম না 2006-7 যে সরকার ছিল, যেটাকে আপনারা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনেকেই বলে থাকে। আমাদের সরকারের নেচার কি ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে মিলছে? আমরা তো একটা গণ অভ্যুত্থানের ফলে একটা পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদেরকে এখানে বসানো হয়েছে। আপনি যদি এই প্রশ্ন করেন যে আমরা নিরপেক্ষ কিনা, যারা আমাদেরকে বসিয়েছে তাদেরকে এই প্রশ্ন করেন যে ওদেরকে কেন বসিয়েছে। আমার ধারণা আমরা দল নিরপেক্ষ এবং বস্তু নিরপেক্ষ বলেই আসলে আমাদেরকে এই দায়িত্বটা দেয়া হয়েছে, এবং এখনো পর্যন্ত কোনো পক্ষপাতিত্ব করেছি এরকম কিন্তু আমার মনে হচ্ছে না। কাজে অন্য তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি মিলাতে পারবেন না। অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকারকে 6 মাসে 300-র মতন বিদ্রোহ দমন তো না, বিদ্রোহ অ্যাড্রেস করতে হয়েছে, আমরা কিন্তু দমন করিনি, সামাল তো দিতে হয়নি। এবং সামাল দিতে হয়েছে এমন সময় যখন আসলে আমাদের হাতে কোনো ঢাল নাই, তলোয়ার নাই, এই সরকারের আর অংশ থাকবে না। আরেকটা কথা হচ্ছে যে অন্য সময়ের মতন এইটাকে অত সরলীকরণ করে দেখার কিন্তু কোনো সুযোগ নাই। আপনি যদি যে সদস্য চলে গেলেন আমাদের মধ্য থেকে তার পদত্যাগ পত্রটা পড়েন, সেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে আমি একটা প্রত্যাশার জায়গা থেকে এই সরকারে এসেছিলাম, সেই প্রত্যাশাটা ফুলফিল করতে আমি মনে করি সরকারে থাকার চাইতে আমার রাস্তা, তার মানে সে তখন একটা পক্ষ বেছে নিল, কিন্তু সরকারে থাকার সময় পক্ষ বেছে নেওয়ার সুযোগ নাই বলেই সে মনে করলো যে আমি রাজপথেই যাই। ফলে আমি মোটামুটি কনফিডেন্ট যে আমরা একেবারেই, এখন কাজ করতে গেলে কোথাও কোথাও ভুল ত্রুটি হতে পারে, সেটা ভিন্ন কথা। জি আপা, নতুন নাহিদ সাহেব বের হয়ে গিয়ে যে দলটি করলেন তাদেরকে অনেকেই রাজার দল বা কিংস পার্টি বলে, আপনিও বিভিন্ন বলেছেন যে তাদের সেটি হওয়ার সম্ভাবনা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে সেই দলটি যখন তৈরি হলো তখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কিংবা উপদেষ্টা আসিফ নজরুল সাহেব সহ অনেকেই প্রকাশ্যে তাদেরকে শুভকামনা জানিয়েছেন। কেউ কেউ বলেছেন একদিন হয়তো নাহিদ প্রধানমন্ত্রী হতে পারেন। এগুলো নিয়ে তাদের ব্যাখ্যা হচ্ছে, বিশেষ করে অন্য রাজনৈতিক দলের নেতারা বলেন, যে বিএনপি নেতারা বলেন, এগুলো কি কখনো কখনো এই শুভকামনাও কি সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে? করা উচিত না। তবে আমরা সবকিছু, মানে আমি আমাদের দায়িত্বকালীন সময় দেখছি সবকিছুর খুবই চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, সেটা ভালো, একদিকে ভালো। ওইটা আমরা যখন একটু সীমা অতিক্রম করে ফেলি, ইট হেল্পস আস টু গো ব্যাক টু দ্য পয়েন্ট। কাজী এইটা হতে পারে। কিন্তু কিংস পার্টি যে বলেন, আমাকে একটু বলবেন যে হু ইজ ব্যাকিং দেম আপ, মানে ওদেরকে কারা ব্যাক আপ করছে? আমাদের তো নিজেদের কোনো ব্যাক আপ নেই, আমরা ওদেরকে আমরা কেমন করে ব্যাকআপ করব? বরং ওরাই আসলে ওদের আন্দোলনের ফলেই ছাত্র জনতা, সেনাবাহিনী, রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করেছে যে এই কয়জনকে উপদেষ্টা তারা আছে। তো দেশটাকে একটা নতুন পথে যাত্রার জন্য যে সময়টুকুন দেওয়ার প্রয়োজন, যে স্পেসটুকুন দেওয়ার প্রয়োজন, এটা না দেওয়া হচ্ছে না সেটা আমি বলছি না, কিন্তু প্রত্যেকেরই একটা রাজনৈতিক অডিয়েন্স আছে, সে তার অডিয়েন্সকে এড্রেস করবার জন্য কিছু কিছু কথা বলে। আমি মনে করি না যে সেটার সাথে নিরপেক্ষতার কোনো সম্পর্ক আছে বলে। জি আপা, বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চায় এবং নির্বাচন দেওয়া আপনার সরকারের আসলে অভীষ্ট লক্ষ্য, নিঃসন্দেহে আপনিও যেটা বলছেন যে আপনাদের 3টা কাজের একটা। তাহলে এবং বিএনপি বলছে তারা যখন সংস্কার প্রস্তাব দিয়েছে তখন এসব কিছু হয়নি, 27 দফা, তারপরে 31 দফা হলো। ফলে বিএনপিও সংস্কার চায়, আপনারাও সংস্কার চান, এবং এই সরকারের সঙ্গে বিএনপির বিরোধ থাকার কথা। ফলে এই জায়গাটায় বিএনপিকে আসলে আবারও বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে, অথবা অন্য কেউ কে আসলে সরকারি দলের ভূমিকায় কাজ করছে? আমি না আসলে বিরোধ শব্দটা ব্যবহার করতে চাই না। আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটা
বিরোধ কোনোভাবেই না, কারণ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ খুব ভালো মতন আছে এবং বিভিন্ন সভা সমিতিতে আপনারা দেখেন, এমনকি সর্বশেষ যে আমাদের জাতিসংঘের মহাসচিব এসেছিলেন সেখানেও বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলেরা গেছেন, ওনার কমিশনের সাথে বৈঠক করেছেন, তারপরে ইফতার পার্টিতে গেছেন। কাজে এটা দূরত্ব বেড়ে যাওয়া, বিরোধ হয়ে যাওয়া আমি এইভাবে দেখি না। মতপার্থক্য থাকতেই পারে, আমরা একটা অবস্থানে থেকে ডেলি মিলছে, মানে এনসিপি হয়তো বেশি করে সংস্কারের কথা বলছে, বিএনপি হয়তো বেশি করে বলছে যে আমরা নির্বাচনটা আগে চাই, সেক্ষেত্রে হয়তো আপনার মনে হচ্ছে যে ওদের সাথে বেশি মিলছে, কিন্তু বিএনপিও কিন্তু সংস্কারের কথা বলছে, ফলে মতপার্থক্য মাঝে মধ্যে হতেই পারে। কিন্তু আমি এখনো পর্যন্ত দেখেছি যে বিএনপি যে প্রক্রিয়াটা আমরা শুরু করেছি সেই প্রক্রিয়ার সাথে তারা নিজেদেরকে এঙ্গেজ করেছে, ফলে বিরোধ এই শব্দটা আমি ব্যবহার করব না।